চারিদিকে বিয়ের আমেজ ছড়িয়ে আছে, গান বাজনার শব্দে মুখর পুরো পরিবেশ। সকাল থেকেই সবাই নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত, কেউ মেকআপে, কেউ ড্রেসে, কেউ আবার আয়নার সামনে দাঁড়িয়ে শেষ টাচ দিচ্ছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, কিন্তু কারো সাজ এখনো শেষ হয়নি। এই ব্যস্ততার মাঝেই মায়া দৌড়াতে দৌড়াতে ফারিহার রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ করে সামনে ফায়াজকে দেখে থেমে গেল। ফায়াজও মায়াকে দেখে একদম স্থির হয়ে গেল। আজ মায়াকে যেন অন্যরকম লাগছে। সিল্কের শাড়িতে মোড়া তার শরীরটা এক অদ্ভুত সৌন্দর্যে ঝলমল করছে। নরম কাপড়ের ভাঁজে ভাঁজে তার গড়নটা হালকা করে ফুটে উঠছে, যা ফায়াজের চোখ এড়ালো না। কিন্তু সেই দৃশ্য তার ভালো লাগার বদলে কেমন অস্বস্তি তৈরি করলো। তার চোখ গাঢ় হয়ে উঠল। হঠাৎ করেই কঠোর গলায় বলল, এটা পরেছো কেন? মায়া চমকে উঠল। ভয়ে গুটিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আন্টি পড়তে বলেছে। ফায়াজ গম্ভীর স্বরে আওড়ায়, চেঞ্জ করে আসো। 3 ঘন্টা চেষ্টা করে এটা পরেছি, এখন আবার চেঞ্জ করব। শাড়িতে কি একটুও সুন্দর লাগছে না আমাকে? মুহূর্তেই ফায়াজ এগিয়ে এসে তার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। দুজনের মাঝের দূরত্ব একেবারে মুছে গেল। শ্বাসের উষ্ণতা একে অপরের মুখে লাগছে। মায়া একদম জমে গেল। না পারছে সরে যেতে, না পারছে কিছু বলতে। ফায়াজ ভারী কণ্ঠে আওড়াল, সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু আমি চাই না আমি ব্যতীত কেউ তোমার শরীরের ভাঁজ দেখুক। ক ক ক কি বলেছেন ভাইয়া? মায়া কাপা গলায় বলল। হঠাৎই ফায়াজ যেন নিজের ঘোর কাটল। দ্রুত তাকে ছেড়ে দিয়ে ভারী শ্বাস ফেলল। নিজেকে সামলে নিয়ে নিচু স্বরে বলল, সরি বনুর জানু, তোমাকে সুন্দর লাগছে, তবুও তোমাকে শাড়িটা চেঞ্জ করতে হবে। আন্টি ভালোবেসে দিয়েছে আর আমি সেটা পরতে পারবো না। পরেছো তো, এখন গিয়ে চেঞ্জ করে আসো। কিন্তু আমি চেঞ্জ করতে চাই না। হঠাৎই ফায়াজের কণ্ঠ বদলে গেল। সে বাঘের মতো গর্জন তুলল, জাস্ট শাট আপ। তোমার কাছে আমি জানতে চাইনি তুমি কি চাও বা না চাও। আমি যা বলছি তাই করবে। আমার কথার এক চুল নড়লেও। তার কথা শেষ হওয়ার আগেই মায়া ভয়ে কেঁপে উঠে বলল, আমি চেঞ্জ করে নিচ্ছি, কিন্তু এই ছোট্ট কারণে আমাকে এভাবে বকছেন কেন? এখন কি আমাকে কৈফিয়তও দিতে হবে? মায়া চুপচাপ মাথা নাড়ল। চোখের কোণে জমে থাকা অশ্রুটা হাতের পিঠ দিয়ে মুছে নিল। ধীরে ধীরে ঘুরে যাওয়ার জন্য পা বাড়াতেই ফায়াজ আবার তার হাত টেনে ধরল। কোনো কথা না বলে তাকে নিজের রুমের দিকে নিয়ে গেল। ভিতরে ঢুকে একটা শপিং ব্যাগ তার হাতে গুজে দিয়ে বলল, শাড়ি চেঞ্জ করে এটা পরবে, আর বনুকে ছাড়া এক পাও নড়বে না, মনে থাকবে? আচ্ছা। সে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। ফায়াজ দরজার সামনে দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর গভীর একটা শ্বাস ছাড়ল। নিজের মনে বিড়বিড় করে বলল, এই মেয়েটা আমাকে পাগল করে দিবে। কি এক অবস্থা! নিজের ফল নিজেকেই সেফভাবে রাখতে হয়। অভ্রভাই তাকাও আমার দিকে। ফারিহার কণ্ঠে ছিল অনুরোধ, অভিমান আর একটু জেদও। কিন্তু অভ্র যেন কিছুই শুনল না। সে ইচ্ছে করে চোখ সরিয়ে নিল, যেন সামনে কেউ নেই। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। রুম থেকে বেরিয়ে যাবে এই অবহেলাটা ফারিহার ভীষণ খারাপ লাগলো। তার কপাল কুঁচকে গেল। অভ্রভাই একবার তাকাও না, তবুও কোনো সাড়া নেই। হঠাৎই ফারিহা ধপ করে মেঝেতে বসে পড়ল আর পরক্ষণেই ফ্যাল ফ্যাল করে কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দে অভ্র থেমে গেল। মুহূর্তের মধ্যে বিরক্তি মিশে তার মুখভঙ্গি বদলে গেল। সে দ্রুত ফিরে এসে ফারিহার হাত ধরে টেনে তুলল, আস্তে করে তাকে বিছানায় বসিয়ে দিল। প্রবলেম কি তোর? ফারিহা চোখ ভেজা রেখেই তাকালো তার দিকে। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথাটা ছিল একেবারে স্পষ্ট, ভালোবাসি। অভ্র বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে বলল, এই একটা শব্দ ছাড়া পৃথিবীতে আর কোনো শব্দ নেই। তবুও ভালোবাসি। মাইর খাবি? ফারিহা ঠোঁট ফুলিয়ে চোখ মুছতে মুছতেই বলল, তাতেও রাজি, শুধু একবার বলো
ভালোবাসি। অভ্র এবার চুপ করে গেল, তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। সে ধীরে বলল, এমন করিস কেন? তুই ছোট মানুষ, বড় হ, তারপর আমি নিজে তোকে ভালো একটা পাত্রের সাথে বিয়ে দিয়ে দেব। ফারিহার চোখ হঠাৎ জ্বলজ্বল করে উঠল। আমার তোমাকে চাই। হোয়াই? জানি না, শুধু তোমাকেই আমার চাই। অভ্র মুখ ঘুরিয়ে নিল, যেন কিছুই হয়নি, কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তে এক ফোঁটা হাসি ফুটে উঠল। সে নিজেই বিড়বিড় করল, তোকেও তো আমারই চাই ফড়িং, কিন্তু তার জন্য তোকে আরও অপেক্ষা করতে হবে। তোর মুখে বারবার ভালোবাসি শুনতে চাই আমি, একবার নয় 1000 বার বলবি, তবুও এই অস্থির মনটা তৃপ্ত হবে না। অভ্রকে নীরব দেখে ফারিহা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কথা বলছো না কেন? বাইরে চল। ফারিহা ভ্রু তুলে তাকালো। আগে বলো, তুমি আর হাত ছাড়বে না? অভ্র এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে হালকা মাথা নাড়িয়ে আওড়ায়, ওকে চল। ফারিহা যেন ছোট্ট বাচ্চার মতো খুশি হয়ে তার হাত শক্ত করে আঁকড়ে ধরল। অভ্র তাকে নিয়ে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে গেল। অভ্র নিজের বন্ধুদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ল, কারণ আজকের অনুষ্ঠান শেষ হলেই রাতে সবাই নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিবে। দুই পরিবার একসাথে একই রিসোর্টে বিয়ের আয়োজন করেছিল, তাই সবাই একসাথেই ছিল এতদিন। হঠাৎ করে অভ্র ফারিহার হাত ছেড়ে দিল। চিকুনি, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ফারিহা বিনা প্রশ্নে মাথা নাড়ল। ভাবল অভ্র তো বলেছে আসবেই, কিন্তু সময় কেটে যেতে লাগলো। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও অভ্র আর ফিরে এলো না। ফারিহার চোখে ধীরে ধীরে হতাশা জমতে লাগলো। ঠিক তখনই কিয়া পাশ থেকে ঠোঁট বাঁকিয়ে বলল, দেখেছিস ফারু, তুই অভ্রর কাছে কতটা ইম্পর্টেন্ট। আমি ডাকলে তো দৌড়ে চলে আসতো। এই ছোট্ট কথাটাই যেন ছুরির মতো বিঁধল ফারিহার বুকে। মুহূর্তেই তার ছোট্ট হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মায়া এগিয়ে এসে কিছু বলতে চাইল, কিন্তু ফারিহা যেন কিছুই শুনল না। সে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। মায়া দৌড়ে তার পিছু নিল। এই বুড়ি, দাঁড়া প্লিজ। কিন্তু ফারিহা থামল না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে অনেকটা দূরে চলে এলো। রিসোর্টের কোলাহল পিছনে ফেলে একেবারে নির্জন সমুদ্রের ধারে এসে বসে পড়ল। আকাশটা তখন মেঘলা, বাতাসে হালকা বিষণ্ণতা। বালির উপর নিঃশব্দে বসে রইল সে। মায়া অনেক কষ্টে লেহেঙ্গা সামলে সেখানে পৌঁছালো। হাঁপাতে হাঁপাতে এসে ফারিহার পাশে বসে বলল, দোস্ত কি হয়েছে? এমন করে চলে এলি কেন? হঠাৎই ফারিহা তাকে জড়িয়ে ধরল আর পরক্ষণে ডুকরে কেঁদে উঠল। জানু, বল না, আমার মধ্যে কি কমতি আছে যার জন্য অভ্র ভাই আমাকে ভালোবাসে না? আমি কি দেখতে খুব খারাপ? মায়া সঙ্গে সঙ্গে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এমন কথা বলিস না, তুই তো অনেক কিউট। ফারিহা কাঁদতে কাঁদতেই বলল, তাহলে আমাকে অ্যাভয়েড করে চলে কেন? বলল আসবে, কিন্তু এলো না। এই ছোট্ট কারণে কেউ এমন করে চলে আসে। হয়তো ভাইয়ার একটু সময় লাগছে। আর দেখ, তুই অভিমান করে কত দূরে চলে এসেছিস। চল ফিরে যাই। ফারিহা মাথা নাড়ল। আমি ফিরবো না। আমি না থাকলে তো সে খুশি হবে, কেউ তাকে বিরক্ত করবে না। তুই চলে যা, তাহলে আমরা দুজনেই এখানে বসে থাকি। যদি অভ্র ভাই আমাদের খুঁজতে আসে, তাহলে বুঝবি সে তোকে ভালোবাসে। ফারিহা ফিসফিস করে বলল, আসবে না, কারণ সে আমাকে ভালোবাসে না। আচ্ছা, দেখা যাবে। দুজনেই চুপচাপ বসে রইল। সময় কেটে যেতে লাগলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, পর পর কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু কেউ এলো না। ফারিহা হঠাৎ তিক্ত হেসে উঠল। দেখলি জানু, অভ্র ভাই তো দূরের কথা, আমাকে কেউই ভালোবাসে না। এমনকি ভাইয়াও এলো না। আমি সবার কাছে অপ্রিয়। মায়া চুপ করে মাথা নিচু করে রইল। তার কাছে কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর সে ধীরে বলতে লাগলো, দোস্ত চল ফিরে যাই। অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, বৃষ্টি নামতেও পারে। কিন্তু ফারিহা কিছুই শুনল না। সে নিজের হাঁটুর উপর মাথা রেখে চুপচাপ বসে রইল। চারপাশে শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ভাঙ্গা একটা হৃদয়ের নিঃশব্দ কান্না।
অন্যদিকে রিসোর্ট জুড়ে তখন এক অস্থির অবস্থা। অব্র, ফায়াজ সহ বাড়ির সবাই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও নেই ফারিহা, মায়া নেই। রিসোর্টের প্রতিটা কোণা, প্রতিটা করিডর, বাগান, লবি, সব জায়গায় খোঁজা হয়ে গেছে, তবুও তাদের কোনো খোঁজ নেই। হঠাৎই অব্র রাগে সজোরে একটা চেয়ার লাথি মেরে উল্টে দিল এবং গর্জন তুলল, রিসোর্টে এত মানুষ থাকতে কেউ জানে না দুইটা মেয়ে কখন কিভাবে বের হয়ে গেল। কি করছিলে তোমরা? হ্যাঁ, কয়েক ঘন্টার জন্য আমরা ছিলাম না, আর এর মধ্যে এত কিছু ঘটে গেল, আর এখন এসে বলছো? চারপাশে সবাই থমথমে হয়ে দাঁড়িয়ে রইল। রিয়াদ এগিয়ে এসে শান্ত করার চেষ্টা করলো, অব্র একটু শান্ত হবাই। অব্র ক্ষিপ্ত চোখে তার দিকে তাকালো। শান্ত, সিরিয়াসলি? দুইটা মেয়ে প্রাপ্ত বয়স্ক মেয়ে নেই, তারা কোথায় গেছে কেউ জানে না, আর তুই বলছিস শান্ত হতে? ফায়াজ সামনে এসে দাঁড়ালো, তার চোখেও স্পষ্ট দুশ্চিন্তা। অভ্র, এভাবে দাঁড়িয়ে থাকলে কোনো সলিউশন হবে না, চল বাইরে গিয়ে খুঁজি। অভ্র দাঁতে দাঁত চেপে বলল, ফায়াজ দাঁড়া, আর রিসোর্টের ম্যানেজার কোথায়? আমি এখনই পুরো সিসিটিভি ফুটেজ দেখতে চাই, অ্যাট এনি কস্ট। কিছুক্ষণ পর তারা সিসিটিভি রুমে বসে ফুটেজ দেখতে লাগলো। একটার পর একটা ক্লিপ এগোতে লাগলো। হঠাৎই দেখা গেল কেয়ার সাথে কিছু একটা হওয়ার পর ফারিহা দৌড়ে রিসোর্টের বাইরে চলে যাচ্ছে। তার পিছন পিছন কিছুক্ষণ পর মায়াও দৌড়ে বেরিয়ে গেল। এই দৃশ্যটা দেখে অব্র আর ফায়াজ দুজনের চোয়াল শক্ত হয়ে গেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে ফায়াজ ঘুরে দাঁড়ালো, বিদ্যুৎ গতিতে গিয়ে কেয়ার সামনে দাঁড়িয়ে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিল তার গালে। ফায়াজ রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল, তুই আমার বোনকে কি বলেছিস, যার জন্য সে দৌড়ে চলে গেল? তোকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছি মানে যা ইচ্ছে তাই করবি? আমার কলিজার বোনের সাথে টক্কর নিতে এসেছিস? তোর এই কলিজা আমি ছিঁড়ে ফেলবো যদি আমার বোনের আজ কিছু হয়। চলবে।